সুপ্রদর্শক শুভেচ্ছা আসসালামু আলাইকুম। রঙিন চশমা এবং ঝকমকে নতুন পোশাক পরিহিত অবস্থায় এই দুজনকে আইন ও অধিকার অনুষ্ঠানে দেখে নিশ্চয়ই আপনারা হতবাক হয়ে যাচ্ছেন। আমাদের ভিতরে হয়তোবা আপনারা মনে করতে পারেন কে সিরাজউদ্দৌলা অথবা কে নবাব আলীবর্দী খান। আমরা এখনই সেই চশমা খুলে আপনাদের সেই হতবাক করা অবস্থা দূর করে দিচ্ছি। জি হ্যাঁ সুপ্রদর্শক, আমি এম মুহিত খান ঈদের আনন্দ আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অতি জনপ্রিয় শ্রেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটর এম কে হাসানকে সাথে নিয়ে উপস্থিত হয়েছে আজকের এই বিশেষ আইন ও অধিকার অনুষ্ঠানটিতে। এনটিভির এই বিশেষ অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদের ৮ দিন পরে আবার আপনাদেরকে বলছি ঈদ মুবারক। হয়তো আপনারা হতবাক হয়ে যাচ্ছেন কেন ঈদের ৮ দিন পরে আপনাদেরকে আবার ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আমরা উপস্থিত হয়েছি। সেই হতবাক করা অবস্থা থেকে আপনাদেরকে উদ্ধার করার জন্য আমি চলে যাচ্ছি সেই জনপ্রিয় শ্রেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটর এম কে হাসান ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি সবসময় বলে থাকি যে ব্যারিস্টার মুহিত খানের প্রোগ্রামে আসলে আমার কাছে ঈদের আনন্দ হয়। তো এই ঈদের আনন্দ আপনি কি বলবেন কেন এই ৮ দিন পরে যে আমরা উপস্থিত কেন? তো এই ঈদের যে আনন্দটা হয়, গত 1 আগস্টে আমরা যে প্রোগ্রামটা করেছিলাম সেটা প্রেজেন্টার থাকার কথা ছিল আমাদের বেস্ট হিউম্যান রাইটস লয়ার এবং বেস্ট প্রেজেন্টার ব্যারিস্টার মুহিত খানের, কিন্তু ওই দিনকে বিশেষ কারণে সেটা দায়িত্ব পালন করে নাই। তখন আমার যে রসগোল্লার যে স্বাদ এবং যে আনন্দ সেটার কিছুটা ঘাটতি ছিল, এবং সেই ঘাটতিটা পুষিয়ে নেওয়ার জন্যে আমি ব্যারিস্টার মুহিত খানকে বললাম যে এই যে আমার ঘাটতি রয়ে গেছে ঈদের আনন্দর, এটা কিভাবে তুমি পুষিয়ে দিতে পারো। তখন সে বললো যে ভাইয়া, তাহলে আমরা নেক্সট যে প্রোগ্রামটা করব এটা আমি আবার প্রেজেন্টার হিসেবে ফেরত আসবো। এই কারণেই তার যেই আমার আনন্দের ঘাটতিটাকে পূরণ করার জন্যে কিন্তু ব্যারিস্টার মুহিত খান উদ্যোগ নিয়েছে, এবং এই জন্য আমি তাকে স্বাগত জানাই এবং গ্রেটফুল। ধন্যবাদ ভাইয়া। আপনি বলার সময় ঈদ মোবারক দর্শকদেরকে। ধন্যবাদ। আপনি বলার সময় আমি বিনয়ে আপ্লুত হয়ে যাচ্ছিলাম, গলা শুকিয়ে গিয়েছিল, আমি আবার পানি খেয়ে নিচ্ছি। ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদের বলে দিচ্ছি, দর্শক মণ্ডলী, আমরা এই প্রথম যে অর্ধে প্রথম লগ্নে আমরা আপনাদের উদ্দেশ্যে দুটো কবিতা আবৃত্তি করব এবং পাশাপাশি লিগ্যাল আপডেটস দিয়ে সরাসরি আমরা আপনাদের প্রশ্নের উত্তরে চলে যাব। আজকের আনন্দ ঘন অনুষ্ঠানের অর্থ এই নয় যে আমরা খালি আনন্দ করে সময়গুলি অতিবাহিত করব, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভাইয়া, আপডেটসগুলি দেওয়ার পূর্বে আমি যদি আপনার কাছে একটু অনুরোধ করি, যেহেতু আপনি ঈদের আমেজ নিয়ে উপস্থিত হয়েছেন, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু উপহার দেবেন, কোনো কবিতা? হ্যাঁ, আমি তো সবসময় কবিতা ভালোবাসি এবং কবিতা পড়ে থাকি, এবং আমি সবসময় বলে থাকি যে এই কবিতা আবৃত্তি করার পিছনে আমার কিন্তু বাবার একটা ইন্সপিরেশন কাজ করে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বাবার সঞ্চয়িতা যে কাব্যগ্রন্থ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই কাব্যগ্রন্থটি কিনে আমাকে উপহার দেন এবং আমাকে শাহজাহান কবিতাটা মুখস্থ এবং আবৃত্তি করার জন্য বলেছিলেন। তারপরের থেকেই যে আমার হাতে খড়ি, এবং সেটাই আমি এখনো পর্যন্ত ধরে রেখেছি, এবং বিভিন্ন সময় বেস্ট হিউম্যান রাইটস ব্যারিস্টার মুহিত খানের মতো যখন কেউ আমাকে অনুরোধ করে তখন তো আমার পক্ষে ফেলা কোনো ক্রমে সম্ভব। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে সেই কবিতাটি উপহার দেবেন? ধন্যবাদ ব্যারিস্টার মুহিত খান। আমি যে কবিতাটা পড়ব এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কৃষ্ণকলি কবিতা। প্লিজ। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাটায় ছিল না তার মোটে, মুক্ত বেনে পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার
কালো হরিণ চোখ। এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ধন্যবাদ। এত চমৎকার করে ভাই কবিতা আবৃত্তি করছিলেন, হয়তোবা দর্শকরা দেখে ফেলেছেন যে দুটো ক্যামেরাতে আমাদের দেখা যাচ্ছে। আমি গভীর আগ্রহ নিয়ে দেখছিলাম কি সুন্দর কবিতা আবৃত্তি করছিলেন। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ব্যারিস্টার মোহিত খান। এখানে আমার একটু কথা আছে। আমরা জানি যে ব্যারিস্টার মোহিত খান মাল্টি 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 গুণের অধিকারী। তো এবং আলাল দুলালের যে গান সেটা আমরা জয়েন্টলি গেয়েছিলাম, সেটা হয়তো আমরা দর্শকের উদ্দেশ্যে পরে গাইবো, কিন্তু এই মুহূর্তে আমরা সলো কিছু শুনতে চাই আমাদের বেস্ট হিমালয়ের ব্যারিস্টার মোহিত খানের কাছ থেকে। প্লিজ। আপনার বুকের ভিতরে অনেক ভালোবাসা পুঞ্জীভূত, এত সুন্দর করে কবিতা আবৃত্তি করেছেন। তবে আমি একটু কষ্ট মিশ্রিত ভালোবাসা দর্শকদের উদ্দেশ্যে উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করবো ভাইয়া। আমি আপনার থেকে দেখে শেখার চেষ্টা করছি। দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে 31শে জুলাই গভীর রাতে, মানে রাত 9টার সময় বাংলাদেশে সিনহা মোহাম্মদ রাশেদ খান, তিনি একজন অবসরপ্রাপ্ত মেজর, তাকে গুলি করে যে নির্মমভাবে পুলিশ হত্যা করেছে বাংলাদেশের পুলিশের একজন এসপি লিয়াকত, তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং যে স্বাধীনতার জন্য আমরা 71-এর মুক্তিযুদ্ধে আমাদের বীর সেনারা অংশগ্রহণ করেছিলেন, সেই স্বাধীনতা আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। সেই উদ্দেশ্যে এই স্বাধীনতাকে পাওয়ার জন্যে আজকের এই অনুষ্ঠানটিতে আমি আপনাদের উদ্দেশ্যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমানের যে বিখ্যাত কবিতা, সেই বিখ্যাত কবিতা এটি আবৃত্তি করার চেষ্টা করব এবং সেটি উৎসর্গ করছি আমি মেজর সিনহা এবং তার পরিবারের উদ্দেশ্যে। এবং মেজর সিনহার মতো যারা আরও অগণিত যেরকম বাংলাদেশি এইভাবে অত্যাচারিত হয়ে অকালে তাদের প্রাণ হারিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করে আমি এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমানের সেই বিখ্যাত কবিতাটি শুরু করছি আমি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। আমি কবিতাটি আবৃত্তি করার সময় আমি একটু অনুরোধ করছি ইকো সাউন্ডটি আনার জন্য। আমি আবার শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বস্ত্র ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে এক থুরথুরে বড় উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চোর। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে তাপ্ত করে। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে, তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জওয়ান কৃষক, কেষ্ট দাস জেলে পাড়ার সাহসী লোকটা,
মাদবুর মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে নৌকা চালায় উদাস ঝড়ে রুস্তম শেখ, ঢাকা রিকশাওয়ালা যার ফুসফুস এখন বোকার দখলে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলছে। সবাই গভীর প্রতীক্ষায় বসে আছে। হে স্বাধীনতা, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি, নতুন নিশান উড়িয়ে দাবমা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে। হে স্বাধীনতা। ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়েল ডান, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ব্যারিস্টার মুহিত খান। দাদা ভাই আমি চেষ্টা করছি, ধন্যবাদ। মাল্টি ট্যালেন্টেড ব্যারিস্টার। দাদা ভাই আমি আপনার কাছ থেকে আপনার যে আভা আমি নেওয়ার চেষ্টা করছি। তবে আমাদের আলোল্য দুলাল কিন্তু দর্শকদের উদ্দেশ্যে শেষ পর্বে মনে হয় একটু শুনে দিতে হবে। ইনশাল্লাহ আমি এটা চেষ্টা করবো, ইনশাল্লাহ অবশ্যই। তো আপনার অনুমতি নিয়ে চলে দর্শকদের কাছে। দর্শক মণ্ডলী, এই অধ্যায় থেকে এই লগ্ন থেকে আপনাদের প্রশ্ন উত্তর দেবো আমরা সরাসরি। আর ঈদের আওয়াজ আমরা অলরেডি আপনাদের সাথে আমরা শেয়ার করে ফেলেছি। তো আপনাদের প্রশ্ন দেওয়ার আগে কয়েকটি আপডেটস আপনাদের জানিয়ে দিচ্ছি, অতি গুরুত্বপূর্ণ অনেকগুলো আপডেটস। পহেলা 31 জুলাই 2020 থেকে 8 অগাস্ট 2020 পর্যন্ত এই গত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি 19টি লিগ্যাল আপডেটস এসছে যে ইমিগ্রেশন বিভিন্ন সেক্টরে। প্রথম লিগ্যাল আপডেট আমরা জানতে পেরেছি 7 অগাস্ট 2020-তে ভিসা অ্যাপ্লিকেন্ট এবং টেম্পোরারি ইউকে রেসিডেন্ট যারা ইংল্যান্ডে বর্তমান অবস্থান করছেন এবং কোভিড-19 সংক্রান্ত রেস্ট্রিকশন হওয়ার কারণে যারা ইংল্যান্ডে বের হয়ে যেতে পারেননি এবং যাদের ভিসাটি 24 জানুয়ারি 2020 সাল থেকে 31 জুলাই 2020 সালের ভিতরে পার হয়ে যাচ্ছে, তারা 31 অগাস্ট 2020 পর্যন্ত অবস্থান করতে পারবেন এবং এর ভেতর তাদেরকে অবশ্যই ইংল্যান্ড থেকে চলে যেতে হবে এবং তাদের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে ইংল্যান্ড থেকে চলে যাওয়ার জন্য। দ্বিতীয় যে লিগ্যাল আপডেটটি সেটি আমরা জানতে পেরেছি 6 অগাস্ট 2020-তে সাবস্টেন্টিভ অ্যাসাইলাম ইন্টারভিউদের যে ইন্টারভিউ সংক্রান্ত স্কিম আবার চালু হয়েছে, রিজিউম হয়েছে। এবং তৃতীয় যে লিগ্যাল আপডেট সেটি আমরা জানতে পেরেছি 6 অগাস্ট 2020-তে নলেজ অফ ইংলিশ অ্যান্ড লাইফ ইন দ্য ইউকে টেস্ট, যেগুলো ন্যাচারালাইজেশন এবং ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেন্টদের জন্য প্রযোজ্য, সেই ক্ষেত্রে নতুন একটি গাইডেন্স হোম অফিস প্রকাশ করেছে। এছাড়াও চতুর্থ যে লিগ্যাল আপডেট আমরা মনে করছি অতি জনগুরুত্বপূর্ণ সেটি এসেছে 5 অগাস্ট 2020-তে রাইট অফ অ্যাপিল সংক্রান্ত বিষয়ে। আমি আবারও বলছি, রাইট অফ অ্যাপিল সংক্রান্ত বিষয়ে নতুন নীতিমালা এসেছে। এগুলির মাধ্যমে যে সমস্ত রাইট অফ অ্যাপিলগুলির ক্ষেত্রে রিপিট করা হয়েছে সেগুলিকে প্রিভেন্ট করার জন্য এবং ডিলে যে ট্যাকটিক রয়েছে আনফাউন্ডেড ক্লেমসগুলোর ক্ষেত্রে সেই সংক্রান্ত বিষয়ে সেগুলিকে বন্ধ করার জন্য নতুন রাইট অফ অ্যাপিল সংক্রান্ত বিষয়ে একটি দিক নির্দেশ এসেছে। এছাড়াও 5 অগাস্ট 2020-তে আরেকটি আপডেট আমরা মনে করেছি অতি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে উইথড্রয়িং ডিসিশনস, অর্থাৎ প্রেজেন্টিং অফিসার্সরা কোন কোন ক্যাটাগরিতে অ্যাপিল পেন্ডিং থাকাকালীন সময়ে অ্যাপিলগুলোকে উইথড্র করে অ্যাপ্লিকেন্টদেরকে তাদের অ্যাপ্লিকেশনগুলোকে এন্ট্রি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে পারমিশন দিতে পারবেন সেই সংক্রান্ত বিষয়টির নতুন গাইডেন্স চলে এসেছে। তো বিষয়গুলোকে নিয়ে মূল্যায়ন পর্বে চলে যাচ্ছে আমার সেই দক্ষ আইনজীবীর কাছে। ভাইয়া আপনি কি বলবেন, প্রায় 19টি আপডেটের ভিতর থেকে আমি বাছাই করে যে আপডেটসগুলি নিয়ে এসেছি, স্পেশালি রাইট অফ অ্যাপিল এবং টেম্পোরারি রেসিডেন্ট যাদের লিভ টু রিমেইন 31 জুলাই পর্যন্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলা আছে 31 অগস্টের ভিতরে তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে। আপনি বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করছেন? হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে যে কোভিডের কারণে তো 3 মাস করে যে কনসেশনগুলো দেওয়া হচ্ছিল সেই কনসেশন আসলে এক্সটেনশন করা হয়েছে 31 আগস্ট পর্যন্ত। তো এর ভিতরে যদি তাদের, কারণ এখন তো প্লেন চলছে এবং তারা তো ডিপার্চার করতে পারছে, তো অতএব যদি তাদের কোনো এক্সটেনশনের ব্যাপার থাকে সেই অ্যাকশনগুলো তারা নিয়ে যেতে পারে। যদি সে ধরনের কোনো কিছু না থাকে তাহলে তাদেরকে এই সময়ের ভিতরে অ্যারেঞ্জ করে তাদেরকে ডিপার্চার করা উচিত হবে, কারণ ওভারস্টে হয়ে গেলে ইন ফিউচারে যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এটা সিরিয়াসলি নেগেটিভলি ইম্প্যাক্ট করবে। অতএব সেইটে অ্যাভয়েড করার জন্য আমার মনে হয় যে আইদার তাদেরকে অন্য কোনো ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা, তাহলে তাদেরকে ইন টাইমে আসলে ডিপার্চার করা। সাবস্টেন্টিভ অ্যাসাইলাম ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে যে স্কিমটি চালু হয়েছে, আপনার অপিনিয়ন কি? এটা আসলে দরকার, কারণ অসম্ভব ব্যাকলগ পড়ে গেছে। তো সাবস্টেন্টিভ হিয়ারিং কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্টের, এবং এটির উপরে কিন্তু এই সাবস্টেন্টিভ ইন্টারভিউর পরেই কিন্তু ডিসিশনটা হয়। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অতএব যে কোনো ক্লায়েন্ট যদি এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে, ভেরি কেয়ারফুল থাকতে হবে, লয়ারদের সঙ্গে যে এই ব্যাপারে ডিসকাশন করে প্রিপারেশন নিয়ে তারপরে যাওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া। সুপ্রদর্শক, আলোচনা করতে করতে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি দ্বার পর্যন্ত চলে এসেছি। এর পরবর্তী লগ্ন থেকে সরাসরি আপনাদের প্রশ্নের উত্তরে চলে যাব আমরা। আপনারা কোথাও যাবেন না, আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে ঈদের আনন্দ আমেজ পৌঁছে দেওয়ার জন্য। বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসবো আপনাদের প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা
এম কে হাসান ভাই এবং মুহিত খান আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। সুপ্রদর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা আপনাদেরকে কিছু আপডেটস দিয়েছিলাম, আপনাদের সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলাম। আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে এই অধ্যায় থেকে, এই লগ্ন থেকে আপনাদের প্রশ্ন সরাসরি আমরা গ্রহণ করব এবং উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। সেই প্রতিজ্ঞার পরিপ্রেক্ষিতে চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা এই দর্শকের কথা খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি, একেবারেই শোনা যাচ্ছে না। সুপ্রদর্শক, আপনার টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন প্লিজ। কোনো সাউন্ডই আমাদের কাছে এসে পৌঁছেছে না। হ্যালো, আপনি চেষ্টা করে দেন। সুপ্রদর্শক, আপনি কথা বলে যান, আমরা আপনাকে পিক করবো ইনশাল্লাহ। হ্যালো হ্যালো, আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি। যেই দর্শক হারিয়ে ফেলেছি আপনি চেষ্টা করে যান কাইন্ডলি। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা বোধহয় এই দর্শককেও শুনতে পাচ্ছি না। দর্শক, আপনাদের সবার উদ্দেশ্যে সবিনয় অনুরোধ করছি আমরা, আপনাদের টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। পরবর্তী দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনি আমাদের অনুষ্ঠানের প্রথম দর্শক। 8 দিন পরে ঈদের শুভেচ্ছা দিচ্ছি। ঈদ মোবারক। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই আপনি? আমার একটা কোয়েকশন আছিল আপনার। জি, বলেন। কেন কোকা? কোয়েকশনটা হইল, আমার এক বাইক না তাই দেশ থাকি তার ওয়াইফ আনতে চাইছিলা। জি। তো গত নভেম্বর থাকি তার দুইটা কাম আছিল আপনার, একটা আছিল ট্যাক্সি বেস আর একটা আছিল অনলাইন শপও। জি। মার্চ মাসও আইয়া তো লকডাউনের কারণে তার ট্যাক্সি বেসের কামটা আপনার বন্ধ হয়ে গেছে গিয়া। জি। আর অনলাইনের সব যেটা এটা একটু বিজি হয়, তারা এখানে পার্ট টাইম আসিতে তারা করিলেছেন তানটে ফুল টাইম জব। জি। জব দিয়া এখন ফুল টাইম জবে তো তার মাত্র 6 মাস হয়েছে আপনার পার্ট টাইম জবর মাঝে। তখন তাই অ্যাপ্লিকেশন করতে পারবার নি, তার লাগি পসিবল হইব নি তার ওয়াইফে আনবার লাগি, ওটা একটু বুঝতাম চাইছিলাম আর কি। জি। লকডাউন এবং লকডাউনের পূর্ববর্তী পর্যায়ে যদি কারো ইনকাম 18,600 থেকে থাকে, এবং সেই ক্ষেত্রে নতুন একটি কনসেশন পলিসি আসে হোম অফিসের পক্ষ থেকে, এবং লকডাউনের কারণে মার্চ, এপ্রিল, মে, জুন এই যে সময়টার ভিতরে যারা যাচ্ছেন, তাদের যারা ওভারসিজ স্পাউস, তাদেরকে আনার ক্ষেত্রে এই যে ইনকামের উপর যে সমস্যাটি হয়েছে, যেটি আপনি আপনার ভাগ্নের ক্ষেত্রে বলেছেন, সেই সমস্যাটির ক্ষেত্রে এটি সুন্দর সুসংবাদ রয়েছে। সেই সংবাদটি জানার জন্য চলে যাচ্ছে আমি আমার সম্মানিত অতিথির কাছে। তাই বলে দেবেন? হ্যাঁ, এখানে যেটা আছে একটু কেয়ারফুল থাকতে হবে। প্রথম কথা হচ্ছে যে 18,600-এর যে রিকোয়ারমেন্টস, এই রিকোয়ারমেন্টস কিন্তু আছে এবং এটা কিন্তু স্যাটিসফাই করতে হবে। হ্যাঁ, তবে একটা জবে যদি আপনার 18,600 যদি হয় তাহলে ভালো। যদি একটা জবে যদি না হয়, দুইটা জব যদি হয় পার্ট টাইম, সেক্ষেত্রে কিন্তু 6 মান্থের জায়গায় 12 মান্থ চলে আসবে দুইটা জবের ক্ষেত্রে। তো যে কারণে, আর ব্যারিস্টার মোহিত খান রাইটলি বলেছে যে মার্চ, এপ্রিল, মে, জুন এই সময় যদি কারো ইনকাম না থাকে, দ্যাট উইল বি কোভিড-19-এর কারণে, তাহলে কিন্তু দ্যাট উইল বি ডিসরিগার্ডেড, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বাট এর আগ পর্যন্ত কিংবা এর পরের থেকে 18,600 কিন্তু তাদেরকে থাকতে হবে। তবে ওই সময় ইনকাম না থাকলে কোনো সমস্যা হবে না। যদি আপনার একটা জবে যদি দেখেন যে কাভার হয়ে যাচ্ছে 6 মান্থ এই সময় বাদ দিয়ে পরেও আগে পরে মিলায়, তাহলে কিন্তু কোনো সমস্যা। আর যদি একটা জবে না হয়, সেখানে কিন্তু 12 মান্থের ব্যাপার চলে আসবে। তো আসলে আমরা কিন্তু ক্লিয়ার পিকচার যতটুকু পেয়েছে আমরা আনসার দিয়েছি। তারপরে খুব টেকনিক্যাল, এই কারণে উচিত হবে যে কোনো 1-to-1 ডকুমেন্টগুলো নিয়ে, পে স্লিপ নিয়ে এইগুলো যাওয়া। কারণ কি, এখানে কোনো সমস্যা হলে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু রিফিউজ হয়ে যাবে। এটা কিন্তু গ্রামারের মতো কিংবা জ্যামিতির মতো। তবে যদি ইনকাম 18,600 উপর যদি হয়ে থাকে মার্চের আগে, তাহলে মানে এই তাহলে আপনি এই কোভিডের কারণে যে ওই 4 মাস ইনকাম না থাকলেও কোনো সমস্যা হবে না, মানে কোভিড-19 প্রোটোকল অনুযায়ী। ধন্যবাদ ভাইয়া, আশা করি প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। বোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন আছে, জানতাম আসলাম। খোকা বই, নতুন দেশ থেকে আবার বাদে খালি
লিভ টু রিমেইন মিলছে আর কিছু নাই তে কোনো লোন লওয়া যাইব নি বিজনেস দিয়া লোন বিজনেস যে কোন লোন আনতে পারবে অলরেডি কিনা আমি একটা লোন লই লইছি বিজনেস দিয়ে আমার কার হায়ার কার পারচেজ বুঝছি জি আমি ওটা থেকে আমি লোন অলরেডি লই লইছি এটা আমার কোনো এফেক্ট হইব নি আমার লিগ্যালিটির মাঝে জি না আপনার কোনো এফেক্ট হবে জি না লফুলি ইউ আর এন্টাইটেলড কোনো সমস্যা হবে না সরি আমি আপনার লফুলি আপনি আইনগতভাবে লোন নেওয়ার জন্য আপনি এলিজিবল, কোনো সমস্যা হবে না। আমার এফেক্ট হইতো না আমার জি না, লিগ্যালিটির কারণ এটা কোনো বেনিফিট না বোন, নো প্রবলেম। এবং এবং এটাকে আরটি শক্ত করার জন্য আমি চলে যাচ্ছি আমার সময় দেখেছি। আপনি যেটা বলছেন যে অলরেডি আপনি কিন্তু লোন নিয়েছেন বলছেন, বাউন্স ব্যাক লোন যেটা দেওয়া হয়েছে কোভিড-19 কারণে, এটা কিন্তু একবারই নেওয়া সম্ভব, দুইবার নেওয়া সম্ভব না। অতএব আপনি যদি বাউন্স না উনি বলেছেন কার হায়ার পারচেজ লোন নিয়েছিলেন, আমি এখন আমার লিগ্যালিটি লাগে এটা কি বাউন্স ব্যাক লোন নিয়েছেন, বাউন্স ব্যাক নাকি যে কোনো লোন নিয়েছেন? আমি আমার বিজনেসের উপরে আমি বিজনেস পারপাসে নিলে আপনি যত খুশি তত নিতে পারবেন, কিন্তু যদি বাউন্স ব্যাক লোন যেটা আছে যেটা কোভিড-19 কারণে দেয়া হচ্ছে, এইটা যদি আপনি একবার নেন সেকেন্ড টাইম আর নেওয়া যাবে না। অন্য যে কোনো ধরনের আপনার অ্যাজ লং আপনি ক্রেডিট স্কোর স্যাটিসফাই এবং তাদের রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারলে আপনি একাধিকভাবে নিতে পারবেন, এক্সেপ্ট বাউন্স ব্যাক লোন যেটা মাত্র একবার নেওয়া যায়। জি ভাই ধন্যবাদ, আমি আশা করি আপনার প্রশ্ন পেয়ে গেছেন। মানে মোদ্দা কথা সংক্ষিপ্ত আকারে, আপনার যদিও বিজনেস কার পারচেজের অধীনে আপনি এটি গাড়ি হায়ার করেছেন, আপনি গাড়ি কিনেছেন আপনি লোন নিয়ে, এবং এখন বিজনেস লোনের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এটা লিমিটেড লিভ পেমেন্ট থাকলেও এটা আপনার ভবিষ্যতের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ফেলবে না। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি ব্রিটিশ সিটিজেন। জি। আমার দুইটা বাচ্চা আছে। জি। আমি ভাইরাসের কারণে আমার কাজ থেকে রিডান্ডেন্সি হয়ে যায়, আমি কাজ হারাই। বুঝিনি, আপনি কাজ থেকে কি করেছেন? লাইনটা আস্ত হয়ে গিয়েছিল, বলেন একবার। না, কাজ থেকে রিডান্ডেন্সি হয়ে যায়। ও, রিজাইন করেছেন আপনি? জি। এই কোভিডের কারণে? জি জি জি। কবে রিজাইন করেছেন? এন্ড এখন আমি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাই। এখন আর কোন কোন বেনিফিট আমি অ্যাপ্লাই করতে পারি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি কাজ থেকে আপনি রিজাইন কবে করেছেন? গত সপ্তাহে। গত সপ্তাহে। আপনি বলে দেবেন। এখানে ডেফিনেটলি আপনার যদি আনএমপ্লয়মেন্টে যান, আপনার ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটের যে অ্যাপ্লিকেশন আছে অনলাইনে, এটাতে আপনি অ্যাপ্লিকেশন করতে ওইখানে আপনার যা যা প্রাপ্য আছে সবকিছু ওইভাবে চলে আসবে। এটা হচ্ছে মেইন টেস্ট। আপনার যেহেতু জব নাই, ডেফিনেটলি ইনটাইটেল, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ইউ উইল বি ইনটাইটেল। এবং সেই ক্ষেত্রে ভাই ওনাকে চাইল্ড বেনিফিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, তারপরে ও যে চাইল্ড ট্যাক্সের তো কাজ করলে দেওয়া হয়, চাইল্ড বেনিফিটটা আলাদা দেয়, আর বাদ বাকি যেগুলো আছে সবকিছুই কাউন্সিল ট্যাক্স রিডাকশন, হাউজিং বেনিফিট, তারপরে কোনো যদি আপনি আর অন্য কিছু যদি পেয়ে থাকেন, এগুলো সব কিন্তু ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটের ভিতরে একবারে নিয়ে আসছে, একটা মানি নিয়ে আসছে। জি 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 জি। অতএব সেটা আপনি ইনটাইটেল হবে। ধন্যবাদ আপনার কলেজে। ধন্যবাদ হ্যাঁ, এত চমৎকার বলার জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি, তো চলে যাচ্ছি এর পরবর্তী দর্শকের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কাইন্ডলি যারা আমাদেরকে প্রশ্ন করবেন, কাইন্ডলি টেলিভিশন শান্তি বন্ধ করে দিয়ে টেলিভিশনের পর্দায় আমাদেরকে দেখবেন, টেলিফোনে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ। তো ভাইয়া, এই দর্শক, প্রচুর দর্শক আমাদের জন্য লাইনে আছেন, বাট অনেকগুলি প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করার জন্য আমার মনের ভিতরে উকি ঝুঁকি মারছিল, বাট আমি ফিরে আসবো দর্শক প্রশ্ন শেষ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, হ্যালো। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি ক্রমাগত করে যান, শুনতে পাচ্ছি, বলুন। জি ভাই, আমার আমি নাম বলবো না, আমার ওই যে করোনা ভাইরাস টেস্ট করছিলাম, তো করোনা ভাইরাস কি করেছিলেন? এখন আমি তো কাজ করি, বুঝছে? করোনা ভাইরাস কি করেছিলেন? করোনা ভাইরাস টেস্ট করছি, তো নেগেটিভ পজিটিভ আসছে। ও, আল্লাহ আপনাকে রহমত দান করুক। জি বলুন। এখন আমি তো কাজ করি, বুঝছে? এখন কি আমি কোনো বেনিফিটে যাইতে পারবো না? আপনার যদি করোনা ভাইরাসের টেস্ট পজিটিভ হয়, আপনি কাজ করছেন কেন? আপনি সেলফ আইসোলেশনে চলে যাওয়ার কথা। না, এখন তো কাজে নাই। আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কি ব্রিটিশ সিটিজেন? জি।
আপনি কি ব্রিটিশ সিটিজেন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, কোভিড-19 কারণে অনেক কাজ চলে গিয়েছে এবং টেস্ট পজিটিভ রেজাল্ট এসছে কোভিড-19 তো উনি ব্রিটিশ সিটিজেন কি বেনিফিটের জন্য উনি এন্টাইটেল? আপনি এখানে স্টেট ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট যে অ্যাপ্লিকেশন আছে অনলাইনে, এই অ্যাপ্লিকেশনটা আপনি করবেন, তখন আপনার যে যে এন্টাইটেলমেন্ট আছে সেগুলো ওখানে আসলে ক্যালকুলেশনে চলে আসবে এবং আপনার ব্যাংক ডিটেলস চাইবে। পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে, গ্রান্ট হয়ে যাবে, তখন আপনার ব্যাংকে মানিগুলো চলে আসবে। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে সোজা কথা হচ্ছে ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট। ধন্যবাদ, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। আমি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি, কাইন্ডলি আপনারা টেলিভিশন সাউন্ডটা বন্ধ করে টেলিফোনে সরাসরি আমাদের সাথে কথা বলুন, তাহলে আমরা শুনতে পাবো। তো ভাইয়া, আমার যে না বলা যে কথাগুলো আপনার কাছে ছিল ভাইয়া, এই যে কোভিড-19 কারণে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে রেস্ট্রিকশনসগুলো হচ্ছে এবং সেন্টারগুলি বন্ধ ছিল, এখন আস্তে আস্তে সেন্টারগুলি ওপেন হচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে আপনার দিক নির্দেশ কী হবে? হ্যাঁ, যে অ্যাপ্লিকেশনগুলো করা হয়েছিল এখন সেইগুলো কিন্তু তখন কিন্তু সেন্টারগুলো বন্ধ থাকার কারণে কিন্তু আমাদের যে স্পেয়ার, যেটা ওদের যে পার্টনার হিসাবে ডকুমেন্টগুলো স্ক্যান করা এবং ফটোগ্রাফ এবং বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্ট নিত, সেটা বন্ধ রয়ে গেছে এখনও। কিন্তু কিছু কিছু খুলেছে। খোলার ভিতরে এখানে আমি দুই ধরনের ইমেল পেয়েছি। একটা হচ্ছে একটা ক্যাটাগরি করেছে, যেরকম FLR-M কিংবা ILR অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখলাম যে তারা বলছে যে তারা নতুন একটা সফটওয়্যারের মাধ্যমে সিস্টেম আনতে চাচ্ছে, যারা বাসায় বসে তারা ফিঙ্গারপ্রিন্ট এবং ফটোগ্রাফি করতে পারে। এটা কিন্তু পেন্ডিং আছে FLR-M এর অ্যাপ্লিকেশন, এই ধরনের কিছু। আরেকটা ক্যাটাগরি যেটা আছে FLR-FP যে ক্যাটাগরি, এরা কিন্তু ইমেল করছে, করে বলছে যে ইয়েস, তোমরা এখন অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিতে পারো। এবং আমি কিছু কিছু ক্লায়েন্ট FLR-FP-র যে ধরনের 10 years route to settlement যে অ্যাপ্লিকেশনগুলো আছে হিউম্যান রাইটসের, এইগুলো ওরা ইমেল করলে তখন ওই দেখা যাচ্ছে ওদের পার্টনার ওখানে যেয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করাচ্ছে। কিন্তু ফিজগুলো আগে যেটা 69 পাউন্ড ছিল, এখন দেখলাম যে ওরা ডে অনুযায়ী কিংবা পিক অফ পিক অনুযায়ী এগুলো কিন্তু প্রাইস হাই করে ফেলেছে। অতএব কিছু কিছু আসছে, এটা হচ্ছে মরার উপর খাড়ার ঘা। মরার উপর খাড়া ঘা। কিছু কিছু ক্যাটাগরিতে ওরা ইমেল করে বলছে, আর কিছু কিছু ক্যাটাগরিতে বলছে যে ওয়েট করো, এটা ওরা নতুন করে ইমেল করে একটা সিস্টেম দেবে, সেই সিস্টেমের মাধ্যমে বাসা বসে করা সম্ভব। অতএব এই ক্ষেত্রে আসলে লয়ারদের এই মধ্যে কিছু করার নাই। যখন অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল তখন যে ইমেলটা দেওয়া হয়েছে, ওই ইমেলে ওরা ইমেল করে জানাবে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট টু লিভ দ্য নেক্সট। আচ্ছা আচ্ছা ভাই, আপনি বলার সময় আমি আরেকটি বিষয় আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল, একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। হোম অফিস কিন্তু রিসেন্টলি সিদ্ধান্ত নিয়েছে ওদের যে অ্যাপ্লিকেশন ফিগুলো অক্টোবর থেকে বাড়ানোর সংক্রান্ত বিষয়ে এটি সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন? ওইটা হচ্ছে ইমিগ্রেশন হেলথ সার্চার্জ যেটা আছে, সেটা কিন্তু বেড়ে যাবে। সেটা অক্টোবর থেকে এটা আসছে। আর হোম অফিসের ফিসের ব্যাপারে সাধারণত এপ্রিল থেকে আমরা দেখি যে চেঞ্জ হয়, সেটা ব্যাপারে এখন আমরা কিছু জানতে পারিনি এবং অনেক সময় রয়ে গেছে। তবে এই অ্যামাউন্টটা মনে হয় আমাদের ব্যারিস্টার মহিদ খান রিসার্চার মনে হয় এখানে দেখছে যে আপনি বলার সময় আমি আর চোখে অলরেডি দেখে ফেলেছি যে রিসার্চারের ব্রেনে রয়ে গেছে, কারণ আমি বলতে চাচ্ছি না যে এটা আসুক। আচ্ছা, আমি আপনার অনুমতি দর্শকদেরকে বলে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, ন্যাশনাল হেলথ সার্চারটি বেড়ে গিয়ে 624 পাউন্ড হয়ে যাচ্ছে অক্টোবর 2020 থেকে, এবং ইউকে গভর্নমেন্ট এটি ইনক্রিজ করছেন 200 পাউন্ড থেকে 400 পাউন্ডে, মানে ডাবল করে ফেলছেন এই ফিটিকে। এবং এই ইনিশিয়ালি এই বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হয় এবং আলোচনা করার পর পার্লামেন্টে এই আইনটি সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যাওয়ার পর আইনে পরিণত হয় এই বিলটি। এবং আপনারা যারা প্রতি বছর এখন 200 পাউন্ড করে যে ন্যাশনাল হেলথ সার্চার দিচ্ছেন, সেটি এখন বেড়ে দাঁড়িয়ে 400 পাউন্ড হয়ে যাচ্ছে, মানে ডাবল হয়ে যাচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে। এবং 624 পাউন্ড করে আপনাদেরকে ন্যাশনাল হেলথ সার্চার দিতে হবে অক্টোবর 2020 থেকে, এই বিষয়টি। তো ভাইয়া এখানে মধ্যে স্টুডেন্টদের ব্যাপারে কি একটু এটি কনসেশন আছে, মানে আমি ইন জেনারেল বলেছি ভাইয়া, ইন জেনারেল। এবং ভাই, সেই ক্ষেত্রে আপনার বক্তব্য কি, এই যে বাড়িয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়ে আপনার বক্তব্য কি? এটা হচ্ছে মরার উপরে খাড়া বলা যায়। কারণ হচ্ছে ফিসের যে ধকল, ফিসের যে হাই রেট, এটা কিন্তু একটা পেইনফুল, সিরিয়াস পেইনফুল। কারণ অনেকে এক্সটেনশন অ্যাপ্লিকেশন যাদের 10 years route to settlement, তাদেরকে দেখা যাচ্ছে যে অনেকগুলো এক্সটেনশন নিতে হবে, এবং এক একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে 4-5 জন বাচ্চা সহ রয়ে গেছে। এবং এক্ষেত্রে কিন্তু বাচ্চাদের সহ, অ্যাডাল্ট সহ প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কিন্তু হোম অফিসের ফিস এবং
ইমিগ্রেশন হেলথ চার্জ দুটাই কিন্তু দেওয়া লাগছে। জি। একটা অ্যাপ্লিকেশন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সাবমিট করতে 1059 প্লাস 1000 ইমিগ্রেশন হেলথ চার্জ যে বায়োমেট্রিক যে অ্যাপয়েন্টমেন্ট নিতে সেক্ষেত্রে যে 200 250 69 100 এরকম এসে যাচ্ছে। তো একটা অ্যাপ্লিকেশন পড়েছে 2400-2500 পাউন্ড দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এসে যাচ্ছে। তো একজনের ফ্যামিলি যদি 5 জন থাকে তাহলে তো দেখা যাচ্ছে যে 5 জনের 10,000 প্লাস আরো 200 করে হলে আরো 1000 দেখা যাচ্ছে যে 11,000 পাউন্ড 5 জনের যদি একজন ফ্যামিলি থাকে তাহলে 11,000 পাউন্ড তাদের এই মুহূর্তে। এবং অক্টোবরের 20 তারিখে ব্যারিস্টার মোহিত খান যে আপডেটটা দিল এটা তো আরো মরার উপর খাড়া। অবশ্যই ভাই, সেখানে তো আরো তাদেরকে 200 করে প্রত্যেক বছরের জন্য, জি জি তাই না? জি, জি। তেমন 2.5 বছরের জন্য তাদের 200 আর 100-500 এক্সট্রা চলে আসবে। মানে আমি সঠিক যে ফিগারটি বর্তমানে আপনারা যারা 400 পাউন্ড করে ন্যাশনাল হেলথ সার্ভিস দিচ্ছেন এটি বেড়ে 624 পাউন্ড হয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত আকারে বলছি 400 পাউন্ডের জায়গায় এটি বেড়ে 624 পাউন্ড হয়ে যাচ্ছে পার ইয়ার। ধন্যবাদ ভাইয়া। তো আমরা আলোচনা করতে করতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তার মধ্যে চলে এসছে। দর্শক আপনারা কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আপনাদেরকে মাঝে। এবং ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আইন অধিকার অনুষ্ঠানের সাথে থাকুন, এম কে হাসান ভাইয়ের সাথে থাকুন, আমার সাথে থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা আপনাদেরকে কয়েকটা আপডেট দিচ্ছিলাম বিভিন্ন ফি সংক্রান্ত বিষয়ে। এই অধ্যায়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে আমি সেই ফিগুলি দিয়ে আপনাকে শুরু করছি। যে আপনারা জেনেছেন ইতিমধ্যেই প্রচুর দর্শক লাইনে অপেক্ষা করছেন, আমাকে খালি 1 মিনিট সময় দেন, আমি চলে আসবো সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 2020-21 সালে ইউকে ভিআই এর ফি একই রকম রয়ে গিয়েছে, কিন্তু এখানে একটি শুভঙ্কর ফাঁকি আমরা দেখতে পেয়েছি। আইএলআর যে অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লাই করবেন আইএলআরের জন্য, ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 2389 পাউন্ড। ওয়ারেজ হোম অফিসের এই অ্যাপ্লিকেশন প্রসেস করতে তাদের খরচ হচ্ছে 243 পাউন্ড মাত্র। তার মানে যে এজেন্সি এই অ্যাপ্লিকেশনগুলি গ্রহণ করছে সেই এজেন্সি 10 টাইমস অ্যাডিশনাল কস্ট চার্জ করছে আপনাদের উপরে। জেগে উঠুন। আরেকটি বিষয়, টিয়ার 2 যারা স্কিল্ড ওয়ার্কার তাদের ক্ষেত্রে তাদেরকে চার্জ করা হচ্ছে, যাদের শর্টেজ অকুপেশন লিস্টের ভিতরে যাদের জবটি, তাদেরকে চার্জ করা হচ্ছে 928 পাউন্ড অ্যাপ্লিকেশন ফি। ওয়ারেজ এটি প্রসেস করতে হোম অফিসের অ্যাডমিনিস্ট্রেশন ফি কস্ট হচ্ছে মাত্র 127 পাউন্ড। কোথায় 928 পাউন্ড, কোথায় 127 পাউন্ড মাত্র প্রসেসিং ফি? মানে যে এজেন্সি এগুলি করার ভিতরে ইনভলভ, এই এজেন্সির বাচ্চাগুলি কিন্তু আপনাদের পয়সা খাচ্ছে, লুটে পড়ে খাচ্ছে। আপনারা সচেতন হয়ে উঠুন। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে যাওয়ার আগে ভাই আপনি মূল্যায়ন করবো, আপনি 30 সেকেন্ড অথবা 1 মিনিট। ডেফিনেটলি মরার উপর খাড়ার ঘা, এর ছাড়া আর কি বলবো। যেখানে ফিস অনেক বেশি হাই, তারপরে আবার এদিকে যে পার্টনার আছে তাদের ফিস, আবার হেলথ সার্চার্জ বেড়ে যাচ্ছে, এটা ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আবার এদিকে মধ্য সত্যভোগী, আবার ফিওভার অ্যাপ্লিকেশনগুলো তারা ইচ্ছে করে ডিলে করে ফেলছে এবং যাতে করে ওরা অ্যাপ্লিকেশনগুলো করে দেয়। তো যে কারণে এটা একটা কমপ্লেক্স ইস্যু। আমার মনে হয় যে গভর্নমেন্ট কিংবা হোম অফিসের এই ব্যাপারে আসলে এই কোভিড-19 কারণে ইকোনমিক অবস্থা যেভাবে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট অনেকগুলো আমরা দেখলাম যে তারা কি করবে। তো এবং অক্টোবর থেকে আরো প্রবলেম হবে। আমার মনে হয় এই ব্যাপারে শিথিল করা উচিত এবং কমানো উচিত। ধন্যবাদ ভাইয়া, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাইয়া হ্যালো ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি আপনি ক্রমাগত আপনার প্রশ্নটি করে যান, থেমেন না, বলুন। ভাইয়া আমি লন্ডন থেকে বলতেছি। আমার একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে। আমি আর আমার বন্ধু মিলে আমরা একটা বিজনেস কিনেছিলাম। আমি এই দেশে এসেছি 1 বছর হয়েছে। এখন আমি এই বিজনেস দিয়ে লোন তুলছি। এখন কি আমার প্রবলেম হবে এক্সটেনশনে? আপনি কি কোন ক্যাটাগরিতে এসেছেন, স্টুডেন্ট, ভিজিটর, আর কোন ক্যাটাগরিতে? আমার ওয়াইফে আমাকে দিয়েছেন। ওয়াইফ। ভাই কোনো সমস্যা হবে না, আপনি বলে দিন উত্তরটি। না, এই ক্ষেত্রে আপনি বিজনেস লোনের ব্যাপারে এটা সম্পূর্ণ ইমিগ্রেশনটা আলাদা জিনিস। আপনি যদি ক্রেডিট স্কোর স্যাটিসফাই করে তার রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করে আপনি যদি পান, সেটা কোনো সমস্যা নাই। তবে ডিফল্টার কিংবা কান্ট্রি কোর্ট জাজমেন্ট এই লাইনে চলে গেলে তখন ডিফারেন্ট। আমার মনে হয় না কোনো সমস্যা হবে এক্সটেনশন কিংবা ফিউচার ইমিগ্রেশন ক্ষেত্রে, আনলেস
কোনো ডিফল্টার order না কিংবা হয়। কাউন্টি কোর্টের জাজমেন্ট না জি। হলে। এবং এই ক্ষেত্রে একটি বিষয় যে যাদের লিফট নিয়ে যারাই আসুক না কেন তাদেরকে কিন্তু কাজ করার পারমিশন আছে, বিজনেস ওপেন করার পারমিশন আছে, সুতরাং বিজনেস রিলেটেড যদি লোন যদি অ্যাপ্লাই করেন কোনো সমস্যার কথা না। ইয়েস, ইউ আর রাইট। ধন্যবাদ ভাই। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শুভ দর্শক। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি নিউক্যাসল থেকে বলছি, বদর। জি ভাই, আপনি প্রশ্ন করুন প্লিজ, আমি শুনতে পাচ্ছি। আপনি বোধহয় টেলিভিশন আমাদেরকে দেখছেন, আমরা দেখতে অত সুন্দর না। আপনি টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন প্লিজ কাইন্ডলি, তাহলে আপনি শুনতে পাবেন। হ্যালো হ্যালো, শুভ দর্শক, আপনি কাইন্ডলি টেলিভিশনের সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি আমাদের সাথে কথা বলুন, তাহলে আপনি শুনতে পাবেন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে কি, আমি 5 ইয়ার রুটে এই দেশে এসেছিলাম 2015-এ। জি। তো এখন আমার এই 10 ইয়ার রুটে দিয়ে দিছে সেকেন্ড এক্সটেনশনের সময়। তো আমার কি আবার ফুল জব দেখাতে হবে? সেকেন্ড এক্সটেনশনটা কবে করেছেন? 18,600। মানে যখন আপনি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করবেন তখন লাগবে কেন, তাই তো? নো, আপনি তো 5 ইয়ার্স রুটে আপনি 2015-এ ইংল্যান্ডে প্রবেশ করেছেন, তাই তো? এবং 5 থেকে 20 সেকেন্ড আপনার এক্সটেনশনের সময় আমাকে 10 ইয়ার রুটে দিয়ে দিছে। কেন? তারা বলছে যে আমার কাজের এই স্যালারি তারা অ্যাকুরেট পায় নাই। আচ্ছা, তাহলে জি জি বলুন। জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আপনার যেহেতু 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের দিয়ে দিচ্ছে, নেক্সট এক্সটেনশন সময়ে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের ক্ষেত্রে আপনার জবের কোনো ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করার প্রয়োজন নাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট স্যাটিসফাই করার কোনো প্রয়োজন নাই, কিংবা আপনার অ্যাকোমোডেশন এগুলো দরকার নেই। 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে আপনার যে সিচুয়েশনের বেসিসে তারা গ্র্যান্ট করেছে, এই সিচুয়েশন যেন চেঞ্জ অফ সার্কামস্টেন্স না থাকে, অ্যাজ লং ইউ আর লিভিং উইথ ইউর ব্রিটিশ ওয়াইফ এবং ব্রিটিশ চিলড্রেন যদি থাকে, এবং আপনি যদি দেখাতে পারেন 2.5 বছর আপনাদের একসঙ্গে আপনারা কোহাবিটেশন করছেন, একই হাউস হোল্ডে থাকছেন, প্রুফ অফ অ্যাড্রেস সহ, এবং ম্যারেজ ইজ সাবসিস্টিং, তাহলে আপনাদের 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে অন্য যে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের যে ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আপনাদের ফুলফিল করা প্রয়োজন। আমি আপনাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করছি। যেহেতু উনি এসেছেন 5 ইয়ার্স রুট টুয়ার্ড সেটেলমেন্টে, সেকেন্ড এক্সটেনশন করার সময়, ফার্স্ট এক্সটেনশন করার সময় ওরা আর্নিংটা স্যাটিসফাই করেনি, যে কারণে ওরা 10 ইয়ার্স দিয়ে দিয়েছে। আর প্রথম ক্যাটাগরির দিকে যদি তাকাই, এখন সেকেন্ড এক্সটেনশন করার সময় যদি ওরা এই 18,600 যে রিকোয়ারমেন্ট উনি যদি ফুলফিল করতে পারেন, তাহলে 5 ইয়ার্স রুট টুয়ার্ড সেটেলমেন্ট, তাহলে 10 বছর তো ওয়েট করতে হচ্ছে না। এখন এই ক্ষেত্রে বলা আছে যে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট যদি কেউ থাকে, সে কিন্তু 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে থাকলে সে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে আসতে পারে, অ্যাজ লং হি ক্যান স্যাটিসফাই দ্য ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট। কিন্তু অনেক সময় আমি দেখেছি প্র্যাকটিক্যালি হোম অফিসের নিজেদের এই গাইডেন্স ওরা মানে না, ওরা 10 ইয়ার্সে আবার কারণে আপনার মতো শক্ত আইনজীবী লাগবে ডিগ্রি করার জন্য। এইটাই কিন্তু ব্যারিস্টার মুহিত খান কিন্তু পয়েন্ট আউট করেছে যে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে যদি দেয়ও, but he can come back on 5 years to settlement as long he can satisfy other requirements including financial requirements. এটা ভাই আমার অভিজ্ঞতা থেকে আপনার সাথে শেয়ার করলাম ভাইয়া, যে আপনিও ব্রিলিয়ান্ট একজন আইনজীবী। থ্যাংক ইউ ভাইয়া। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, যিনি আমাকে ফোন দিয়েছেন, সুপ্রিয় দর্শক, টেলিভিশনে আমাদেরকে ফলো করেন। আমি আগেই বলেছি আমরা দেখতে অত সুন্দর নই, বাট টেলিফোনে যদি আমার কথা আছে, জি, কারণ ব্যারিস্টার মুহিত খানের যে নুরালি চেহারা, অনেক সময় তো টিভিতে চমৎকার আসছে, ক্লায়েন্টরা কনফিউজ হয়ে যাচ্ছে, যে কারণে আমরা বলতে পারি যে আপনার মিউট করুন। ব্যারিস্টার মুহিত খান সবসময় বলে আপনি একটু মিউট করে দেন, টিভিতে একটু দূরে সরে যান এবং মোবাইল কিংবা ফোনটা কাছে নিয়ে কথা বলুন, তাহলে আমাদের সময় বাঁচবে, আপনি আমাদের আনসার পাবেন। আমি আদর করি ভাই গো, আপনার চেহারা দেখতে কত সুন্দর দর্শক জানেন, আমরা যারা ফেসবুকে যারা আপনার ভক্ত, থ্যাংক ইউ ভাইয়া। চলে যাচ্ছি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে অনুরোধ করছি, টেলিভিশনে আমাদেরকে অবশ্যই দেখবেন, তবে টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে কথা বলুন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো
হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাইয়া আমি একটা জিনিস জানার লাগে জিও করছি। খোকা ভাই স্যার, হ্যালো, আমি শুনতে পাচ্ছি আপনি ক্রমাগত আপনার প্রশ্নটি করে যান। ডোন্ট ওয়ারি, আপনি টেলিভিশন তাকায়েন না, বলে যান। আমার 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 এর রিলেটিভ 2011 ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছিল, জি, কিন্তু বায়োমেট্রিক কার্ড নাই বা করতে না, তখন দেশে যাইতে কোনো অসুবিধা হইতো? অফকোর্স ওনার লাগবে, এবং সেক্ষেত্রে উনি কী করবেন, ওনার অবশ্যই সমস্যা হবে এবং ওনার বায়োমেট্রিক কার্ড লাগবে। দেশে যাওয়ার জন্য সময় উনি কী করবেন, কোন প্রসেসে উনি কার্ডটি পাবেন, সেই উত্তরটি দিয়ে দিচ্ছেন আমার সম্মানিত অতিথি। এক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, একটা ফিস আছে, এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বায়োমেট্রিক দেওয়ার জন্য, এবং কিছু ডকুমেন্ট চেকলিস্ট থাকবে। আপনি কি বলবেন এই ফর্মটির নাম কি? এটা হচ্ছে এমনি বায়োমেট্রিক কার্ড ছাড়া দেশে যাওয়া যাইব না? না না, উনি বায়োমেট্রিক কার্ড ছাড়া যেতে পারবেন না। এনটিএল ফর্ম, জি, যেটা নো টাইম লিমিট যে ফর্ম, এটা একটা আছে। আর যদি যাদের টেম্পোরারি যেটা ভিসা আছে, লিভ টু রিমেইন, ওদিকে গেলাম না, আরেকটা আমরা ওদিকে গেলাম না, যেহেতু ওরা ইনডিফিনিট লিভ টু রিমেইন ছিল 2011 থেকে, কিন্তু ওনার বায়োমেট্রিক কার্ড নাই। তো সংক্ষিপ্ত উত্তরটা আমার সম্মত অতিথি বলে দিয়েছেন। আপনাকে অবশ্যই ইমিডিয়েটলি একটি অ্যাপ্লিকেশন ফর্ম, এর নাম হচ্ছে এনটিএল, নো টাইম লিমিট অ্যাপ্লিকেশন ফর্মটি, এবং এখানে একটি অ্যাপ্লিকেবল ফি আছে 229, 229 পাউন্ড। এই ফিটি দিয়ে সেরেন, অতি দ্রুত সাবমিট করে দিয়ে বায়োমেট্রিক কার্ডটি নিয়ে আপনার বাংলাদেশে যেতে পারেন। হ্যাঁ, ভুল বলেছি? না, দ্যাটস ফাইন। আপনার কোনো এডিশন আছে এখানে? না না না, কোনো এডিশন নেই। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, শুভ দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন, প্রশ্ন করুন। আমার কোয়েশ্চেন হলো যে আমার একটা বাগনা 13 ইয়ার ওল্ড, 13 ইয়ার্স ওল্ড, মানে বাংলাদেশে আসছিল। আচ্ছা ভাইয়া, আপনি কাইন্ডলি টেলিফোনের একটু থামাচ্ছি আপনাকে। ভাইয়া একটু আমার অনুরোধটা শুনুন, আপনি আমার অনুরোধটা শুনুন প্লিজ কাইন্ডলি। আপনি টেলিভিশন ফলো না করে টেলিফোনে একটু কাছে এসে কথা বলুন। আনার কোনো ইউ আছে? শুনতে পেয়েছেন ভাইয়া? না, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি টেলিভিশন ফলো না করে টেলিফোনে আপনার প্রশ্নটি আমাদের জিজ্ঞেস করুন, তারপরে টেলিভিশনে আমাদের উত্তরটি আপনি দেখতে পাবেন। প্রশ্নটি কি আরেকবার করুন? বুঝছেন নি আমার কোয়েশ্চেনটা? 13 বছরের বাগনা আমার লগে তাকের নেই, ব্রিটিশ আর কি, আপনার মারে আনতাম ছাইরাম। আচ্ছা আচ্ছা, মানে আপনার ভাগনা 13 বছরের, উনি ব্রিটিশ, উনি ওনার মাকে বাংলাদেশ থেকে আনতে চাচ্ছেন, তাই তো? জি 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 জি। এখন 13 বছরের তো বাচ্চা, উনি কিন্তু বাচ্চা হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন না, তবে বাচ্চার মা হিসেবে উনি আসতে পারবেন কিনা সেই উত্তরটি জানার জন্য আমি চলে যাচ্ছি আমার সঙ্গে। কোশ্চেনটা কি, যে বাচ্চার জন্য ওনার একজন ভাগ্নে আছেন যার বয়স 13 বছর, সে ব্রিটিশ, সে ইংল্যান্ডে থাকে, ওনার মাকে স্কুলে ভর্তি করায় দিছি। হ্যালো, কি বলেন? স্কুলে ভর্তি করায় দিছি। দ্যাটস ফাইন, স্কুলে রাখেন বা না, আপনার প্রশ্ন ছিল এটা, এই 13 বছরের বাচ্চার যে মা বাংলাদেশ থেকে আনতে পারবেন কিনা, তাই তো? এটা আপনার স্পেসিফিক প্রশ্ন, আর সেই স্পেসিফিক উত্তর দেওয়ার জন্য চলে যাচ্ছি। আমি আরেকটু বোঝার চেষ্টা করছি, এই যে মা, ব্রিটিশ বাচ্চার যে মা, হ্যাঁ, তো এটা তো সেটেলমেন্টের জন্য অ্যাপেন্ডিক্স এফএম এ অ্যাপ্লিকেশন করতে পারবে। ব্রিটিশের বাচ্চার মা যদি বাংলাদেশের সিটিজেন হয়ে থাকে, সেই ক্ষেত্রে তো আপনার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস দেখিয়ে তাকে তো আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। জি, ফাইনান্সিয়াল রিকোয়ারমেন্ট না হলে এটার ক্ষেত্রে অন্য কোনো অপশন আছে কি? এটা যে প্রাইভেট লাইফের আন্ডারে আপনি করতে পারবেন। এখানে একটু আমি বলি যে নতুন যেটা অ্যামেন্ডমেন্ট আসছে, আগে যেটা ছিল ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই না করতে পারলে আন্ডার আর্টিকেল 8 এ কনসিডার হতো না। পরবর্তী এটা চ্যালেঞ্জ করার পরে তখন কেস অফ এমএমএ বলা হয়েছে যে ইয়েস, যদি থার্ড পার্টি স্পন্সর হয় দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, এবং আর্টিকেল 8 যে রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের বেসিসেও কিন্তু এটার কনসিডারেশন নিতে হবে। যদি কোনো অ্যাপ্লিকেশনের ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস যদি কেউ স্যাটিসফাই করতে না পারে, সেই ক্ষেত্রে যে যদি দেখা যায় যে কোনো ব্রিটিশ বাচ্চা এখানে আছে কিংবা কোনো কম্পেলিং কম্পেনসেশন সার্কামস্টেন্স আছে এবং কি কারণে ইনকাম দেখানো সম্ভব হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইভেট আর ফ্যামিলি লাইফটা ব্রিচ হবে, ইন্টারফারেন্স হবে যদি ওই মাকে এখানে, যদি ওই ওয়াইফকে যদি এখানে না আনা হয়, এই টেস্টটা কিন্তু এখন অ্যাপ্লিকেবল টু এন্টি ক্লিয়ারেন্স অফিসার, তাদের কিন্তু এই জিনিসটা দেখতে হবে। অতএব আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন, ভালোভাবে যদি কাভার লেটার থাকে এবং ডকুমেন্টগুলো যে থাকে, দে মাস্ট কনসিডার যে থার্ড পার্টি স্পন্সর অ্যাকসেপ্টেবল, এবং যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেটা রয়েছে আন্ডার আর্টিকেল 8 কম্পেলিং কম্পেনসেশন সার্কামস্টেন্স, এটাও তারা দেখবে।
এবং সেই ক্ষেত্রে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যদি নাও থাকে তারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে তারা কিন্তু অ্যাপ্লিকেশন কনসিডার করে গ্রান্ট করে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে কিন্তু ভিসা দিতে পারে। ধন্যবাদ স্যার। এই কারণে আপনি যে সাপোর্ট না হইলে এখানে থার্ড পার্টি সাপোর্ট বলতে কি বুঝাইতেছে? না, সেটা আরেকটা অপশন বলছি, সেটা আরেকটা অপশন। একটা হচ্ছে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে থার্ড পার্টি স্পন্সর, যে এটা একটা রিকোয়ারমেন্ট, সেটা যদি নাও থাকে আন্ডার আর্টিকেল 8 এও কিন্তু কনসিডার করবে। মানে তিনটা অপশন কিন্তু রয়ে গেছে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। এবং আপনি যদি আর ভাইয়া এই দেশে কি এই জব অফার কোনো থেকে বা রেস্টুরেন্ট থেকে জব অফার নিয়ে নিলে ওর জন্য একটা অফার লেটার, হ্যাঁ, থার্ড পার্টির ভিতরে প্রসপেক্টিভ জব অফার থাকলেও সেটাও ওরা কনসিডারে এখন নিবে। ইয়েস, ইউ আর রাইট। সুতরাং তো ভাইয়া এটা হওয়ার চান্সটা কতটুকু? টেলিফোনে যদি আমাদের ওভার দি ভাই অনুরোধ করছি, আমি একটু বলি, আপনি যে কোশ্চেনটা করেছেন এটা ভেরি কমপ্লেক্স ইস্যু। কারণ কি, একটা অ্যাপ্লিকেশন করতে কিন্তু অনেক খরচ। আমি সবসময় ক্লায়েন্টদেরকে বলি যে 30 পাউন্ড, 50 পাউন্ড, 60 পাউন্ড, 100 পাউন্ড, হোয়াট এভার ইট ইজ, তা আপনারা একজন যে কোনো লয়ারের কাছে যান, যাওয়ার পরে সব ডকুমেন্টগুলো দেখান, আপনার কাহিনী বলুন, ফ্যাক্টস বলুন, তখন ক্লায়েন্ট, তখন তারা লয়াররা কিন্তু শুনে বুঝে আপনার লিস্ট অফ ডকুমেন্ট এবং একটা এক্সপ্লেনেশন দিয়ে, অ্যাডভাইস দিয়ে আপনারা কিন্তু দিবে। তখন সেই অনুযায়ী কাজ করুন। আমরা এখান থেকে আপনাদের কাছ থেকে শুনছি, ফ্যাক্টস যতটুকু পাচ্ছি ততটুকু আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা ফিসটা কত লাগতে পারে একটু বলতে পারবেন? এই ফিস গুলো কত লাগতে পারে অফিস এন্টি ক্লায়েন্টসের জন্য? জি জি জি, এটা ধরেন আপনার 1,80,000 লাগবে বাংলাদেশে। এটা ডিপেন্ডিং অন কারেন্সির যে আপনার টাকার রেটের উপরে। আর হেলথ সারচার্জ যদিও বা ওরা বলে 1000 পাউন্ড, কিন্তু অনেক সময় এই কারেন্সি ভ্যারিয়েশনের কারণে 1200, 1300, 1400, 1500 পাউন্ড হয়ে যায়। 2.5 লাখ টাকার মতো ধরেন আপনার টোটাল আসবে প্রায় 2-3 মোর দ্যান 3 লাখ আপনার লাগবে। 3 লাখ এর উপরে। আর এই দেশে অ্যাপ্লিকেশন করলে, ওই দেশে যদি আমি চাই এই দেশে অ্যাপ্লিকেশন করে দিতে, কি বলছেন? অ্যাপ্লিকেশন এই দেশ থেকেই করতে হবে অনলাইন। তো ভাইয়া একটু আপনার সাথে দর্শকদের, হ্যালো, আচ্ছা এই দর্শক আমরা হারিয়ে ফেলেছি। ভাইয়া একটু আগে ভাই আপনি বলেছিলেন যে আইনজীবী পরামর্শ গ্রহণ করার জন্য। ভাই আমাদের অভিজ্ঞতা দেখেছি, আমাদের আশেপাশে কিন্তু অনেক সকল আইনজীবী রয়েছেন যারা DP3, মানে ওই যে আপনার 93 ওই আইনে এখনো রয়ে গেছেন। ওরা জানেন না এটা পরিবর্তন হয়ে গিয়ে এখন আপনার 2012-এর নতুন যে রুলসের ভিতরে চলে আসে। তো আপনি কি উপদেশ দেবেন এই যে দর্শকদের উদ্দেশ্যে, যে পরামর্শ গ্রহণ করার সময় ওরা কিভাবে বুঝবেন যে আইনজীবী দক্ষ? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবসময় যে কোনো অ্যাপ্লিকেশন করার আগে আপনারা যে কোনো দক্ষ লয়ারের কাছে যান, অ্যাপয়েন্টমেন্ট করুন। যদি কোনো ফিস চাই, কনসালটেশন ফিস, যেরকম আমি কনসালটেশন ফিস নিই, কনসালটেশন ফিস আমি নিয়ে আমি যেটা করি, ক্লায়েন্টের কাছ থেকে সমস্ত কিছু শুনি। শোনার পরে আমি রিকোয়ারমেন্টসটা ক্লায়েন্টকে বলি যে এই রিকোয়ারমেন্টস, এই রুলসে এইভাবে বলা হয়েছে এবং লিস্ট অফ ডকুমেন্ট কি লাগবে এইভাবে দিয়ে তাদেরকে বুঝিয়ে দেই। তখন যেটা হয়, অ্যাপ্লিকেশন করার আগে তারা যে এই যে অল্প কিছু ইনভেস্ট করে যে অ্যাডভাইসটা নিচ্ছে, লিস্ট অফ ডকুমেন্ট নিচ্ছে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ভবিষ্যতের সম্ভাবনা থাকবে না। কিন্তু এগুলো যদি কোনো কিছুই না থাকে, তারা যদি নিজের থেকে এগুলো করার চেষ্টা করে কিংবা যদি সঠিক বিভিন্ন জায়গা থেকে না নিয়ে থাকে, তাহলে অ্যাপ্লিকেশনটা কিন্তু রিফিউজ হবে, হওয়ার পরে অ্যাপিলে যাবে, সময় যাবে এবং টাইম কনজিউমিং এবং মানি ওয়েস্টিং বোথ হয়ে যাবে। অতএব ভেরি ইম্পর্টেন্ট, আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন করার আগে, যে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার আগে ব্যারিস্টার মুহিত খান যেটা বলছে যে দক্ষ আইনজীবীর কাছে যে 1-to-1 আপনারা অ্যাডভাইস নিয়ে, লিস্ট অফ ডকুমেন্ট নিয়ে তারপরে অ্যাকশনে আপনারা যান। আপনি এত সুন্দর করে বলছিলেন, আমি সানগ্লাস পরে আপনাকে দেখলাম ভাইয়া, আপনাকে দেখতে কত সুন্দর লাগে ভাইয়া, মাশাআল্লাহ। আচ্ছা, খুব চমৎকার করে উনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, আমি সেজন্য আপনার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আলোচনা করতে করতে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির দ্বার প্রান্তে চলে এসেছি। আপনারা কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আইন অধিকার অনুষ্ঠানের সাথে থাকুন, মুহিত খানের সাথে থাকুন, MQ হাসান শ্রেষ্ঠ আইনজীবী, ওনার সাথে থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকারকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতিতে আসার পূর্বে একটু আগে গুনগুন করে আমার গানে একটি গান এসেছিল,
গানটি ছিল দিন যায় কথা থাকে। আমার এই সম্মানিত অতিথি সেই শ্রেষ্ঠ আইনজীবী যিনি একাধারে অনেক গুণের গুণান্বিত, উনি গান গাচ্ছিলেন দিন যায় কথা থাকে। ওনাকে বলছে ভাইয়া এখনই সাউন্ডটা স্টপ করে ফেলেন, নয়তো দর্শক শুনে ফেলবে। বাট আপনাদেরকে বলে দিলাম আমি ওনার সেই গুণের কথাটি। তো চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই কে বলছেন, কোথা বলছেন? হ্যালো ভাইয়া, আপনি আমাদেরকে কাইন্ডলি টেলিভিশনে ফলো না করে খালি প্রশ্নটি করুন, টেলিভিশনে আমাদের উত্তরটি আপনি জেনে যাবেন। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি প্রশ্নটি করে যান প্লিজ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। প্রশ্নটি করুন। আপনি বোধহয় টেলিভিশন ফলো করছেন, টেলিভিশন ফলো করলে আপনি প্রশ্ন করতে পারবেন না, কারণ টেলিভিশনে আস্তে আস্তে পরবর্তীতে যাবে। হ্যালো আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন। জি জি, আমি আপনি কিছু সময় আগে বলছেন আর কি যে লাইফ ইন দ্য ইউকে। বলুন। হ্যালো, আমরা চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? Yes, please. Hello. My question is, I have a ILR holder, and my citizenship application process on Home Office still now, and I have a new baby born. Which application I make for baby for the registered or as a British citizen, and how much is fees for coming on this? Okay, so and I have another one, a British passport already. Okay, one quick question. You said that you have ILR, indefinite leave to remain, right? Yes, that's right. Your child, is it he or him or her? Your child. Sorry? Your child, is it a boy or girl? Girl. Boy. Was this boy, was he born after you became, after you have obtained in ILR or before you have obtained ILR? Sorry, before ILR, before. So the child was born before you got ILR, right? Yeah. The child is not a British citizen. You cannot apply for British citizenship for this child. Sorry, I can make straight for the registered or the British passport. You can't apply either ILR or for British passport for this child. You cannot. I can't. No. Why? Unless the child has completed 10 years in the UK since the child's birth, only under that criteria you can apply for British citizenship. But apart from that criteria, simply because the child was born before you obtained ILR, the child is not eligible for British citizenship. Oh, wait. So I can make a registration first. Pardon? I can. So what you can do basically, Barrister Mohit Khan is rightly saying that he is not eligible for applying directly for British passport. What your son can do, and you can help, what is that? Your son can apply for registration as a British citizen. No, bhaiya, no. বাচ্চাটা কিন্তু ওনার ILR পাওয়ার আগে জন্মগ্রহণ করেছে। That's why registration as a British citizen. That's why he can apply for registration as a British citizen. বাচ্চাটা তো I got the ILR before. Let me explain. I'm confident what I'm saying. What I'm saying, your son can apply for registration as a registration as a British citizen, not for the passport. After getting certificate registration as a British citizen, then your son can apply for British passport. And if you are granted ILR, and after that if your son was born, then he is eligible to get British passport directly. The difference is he has to apply for registration as a British citizen first. So when he will become the British citizen, then he can apply for British passport, because he was born before you are granted indefinite leave to remain in the UK. Oh, right. I have ILR. Then my son is born. Before I got ILR, after my son born, and then then he is eligible for British passport directly. Oh, right. But which form I use it for this? For registration as a British citizen, this is MN1 form. MN1 form online. And right. And British passport, that is a separate form. It is also nowadays online. You can do. You'll get little bit discount on fees.
and also paper application is there for passport. But for registration of British citizen, MN1 form, it is online. So, all right. So, are you sure? Because if I hold ILR, I can stay to a British passport for my son. If you are granted ILR and then, you know, any child born after that, then definitely he will get. Exactly. Yeah, I got 4 years ago. ILR, but my son born in last month. So then he's eligible for straight away, straight away. British passport. Listen, British brother, passport. brother, Yes. now we are struggling to get the right information. If you have got ILR 4 years before, and the child was born just 4 months down the line this year, obviously straight away he would be eligible for British passport. Yes. Okay, right. Thank you. Okay, bye bye. Thanks. ভাই একটু আপনাদের সাথে শেয়ার করছি অ্যাপ্লিকেন্টের বাবা মা এখনো আইএলআর হয় নাই। আমরা কিন্তু আইনটা জানি দুই ধরনের আইন। একটা হচ্ছে আমি আমার নলেজ শেয়ার করার জন্য দর্শকদের উদ্দেশ্যে, যাদের লিমিটেড লিভ টু রিমেইন রয়েছে তাদের বাচ্চা কাছে কিন্তু ইংল্যান্ডে থাকার জন্য ততদিন পর্যন্ত এলিজিবল বাবা মার এলিজিবিলিটি অনুযায়ী। এখন বাবা মার ধরেন আইএলআর পেলেন সেপ্টেম্বর 1 জানুয়ারি 2020-তে, বাচ্চাটা জন্মগ্রহণ করেছিল অক্টোবর 2019-এ, তাহলে বাবা মা কিন্তু আইএলআর পেয়েছেন 2020-তে, তাহলে এই বাচ্চাটার স্ট্যাটাস কি হবে? সে বাংলাদেশি ন্যাশনাল বাচ্চাটা, জি, বিকজ দ্য প্যারেন্টস বিকাম settled ILR, then the boy will get, you know, promotion to make an application for registration as a British citizen straight away. He does not need to apply for আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি ভাইয়া। বাবা অ্যাপ্লাই করেছেন অন 10 years road towards settlement, 10 years road towards settlement, এবং মা এবং বাচ্চা অ্যাট দ্য সেম টাইম অ্যাপ্লাই করেছিল ফর এফএলআর এফপি, তখন কিন্তু মানে স্ট্যাটাস ডিটারমিন হয়নি মা এবং বাচ্চার। এখন বাবাকে দিয়ে দেওয়া হয়েছে আপনার আইএলআর, তাহলে মা এবং ছেলে তাহলে কী করবে তখন? এক্ষেত্রে two option is there. First option is they will continue for switching on the ILR holder, like extension or spouse as a exactly settled person. But they'll not get straight away ILR. Let me explain. Two option is there. And in that case, always client will be coming and see me whether I will include my son with mom or not. Usually we say no. You don't need to pay anything or don't apply for with the mom, because in the boy will be eligible to make an application for registration of British citizen. So that money will be wasting to make another application with mother. Usually this type of advice, but at the same time, mother and wife, boy and wife can apply, switch over on the settled person. I understand, but my question is very specific. So what will be the status of the mother in that case? Because she didn't complete 10 years. She was a dependent spouse then of the... If they are, say they are as a student, then definitely she has to switch over as a spouse of a settled dependent person. Yes, definitely. Yes. And in that case, she will not get settlement, but she will be switching over as the dependent spouse of the settled person. Spouse of a settled person. And 5 years settlement, and then she yes. Thank you. Thank you. তো শুভ দর্শক, আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং হয়তো আপনারা টের পেয়ে গেছেন আমরা কি বলেছিলাম। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। যে দর্শক আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছেন তাকে বিনীতভাবে অনুরোধ করছি কাইন্ডলি টেলিভিশন না দেখে টেলিফোনে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা এই দর্শককে আমরা কি হারিয়ে ফেলেছি কিনা জানি না, এখনও উনি লাইনে আছেন এই দর্শক। আমি বিনীতভাবে এই দর্শককে অনুরোধ করছি প্লিজ কাইন্ডলি টেলিভিশনটি না দেখে টেলিফোনে আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি প্রশ্ন করুন। আপনি টেলিভিশন দিকে না তাকিয়ে টেলিফোনে আপনি প্রশ্ন করুন। আমার একটা বাচ্চা ব্রিটিশ। জি। বাংলাদেশ থেকে ব্রিটিশ। হ্যালো। জি, বলে দেন, শুনছি। আমার বাচ্চা বাংলাদেশ থেকে ব্রিটিশ পাসপোর্ট লইয়া ওদেশে আইছে। জয়। এখন আমার বাচ্চার তো অন্য কোনো কাগজ নাই, শুধু পাসপোর্ট ছাড়া। কোনো রেজিস্ট্রেশন বা কোনো সার্টিফিকেট আলাদা করা লাগেনি, ও জিনিসটা জানা লাগিয়া আমি ফোন রাখার পরে আপনি আমরা জানাইবা।
থ্যাংক ইউ ভাই সাহেব, খুব চমৎকার প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ভাই বলে দেন। তো এই ক্ষেত্রে ব্রিটিশ সিটিজেন মেন্স তাদের কোনো নো সাবজেক্ট ইমিগ্রেশন কন্ট্রোল অ্যাট অল, কোনো সার্টিফিকেট লাগবে না, এই দেশে থাকতে পারবে, তাদের কোনো কিছু না। এখন ওই পাসপোর্ট নিয়ে আপনি জিপির কাছে রেজিস্ট্রেশন নেন, তারপরে স্কুলে যান, সমস্ত কিছু এই পাসপোর্টের মাধ্যমে সমস্ত কিছু হয়ে যাবে, ঠিক আছে। তবে স্কুলে গেলে বোধহয় বার্থ সার্টিফিকেট লাগবে। জি জি, তাহলে কি ওনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বের করতে হবে? না, কারণ তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেসিসেই তো তাকে জি 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 পাসপোর্ট দেওয়া হয়েছে, বার্থ সার্টিফিকেট এবং আপনার ন্যাচারালাইজেশন সার্টিফিকেট এগুলো দেখেই তো দেওয়া হয়েছে, তাই না? ধন্যবাদ ভাইয়া। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। এই ছিল আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন। আর অন্যান্য যারা দর্শক রয়েছেন তাদেরকে হচ্ছে আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি, আপনাদের কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি না। তবে আপনাদের প্রশ্ন যদি থেকে আপনারা আপনাদের টেক্সট করতে পারবেন, আমরা সেগুলির প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো অনুষ্ঠানে এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, সেই বিখ্যাত আইনজীবী, শ্রেষ্ঠ আইনজীবী, সলিসিটর এবং ব্যারিস্টার এম কে হাসান ভাইকে, তার কাছে চলে যাচ্ছি তার সমাপনী বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য। ভাই, আপনি কি প্রকাশ করবেন? ধন্যবাদ আমাদের বেস্ট প্রেজেন্টার অ্যান্ড বেস্ট হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মহিদ খান। তো আমি গুনগুন করে গান গাচ্ছিলাম, এটার কিন্তু একটু সূক্ষ্ম কাহিনী আছে, বলবেন? সেই কাহিনীটা হচ্ছে যে আমি সবসময় বলে থাকি যে ব্যারিস্টার মহিদ খানের প্রোগ্রামে আসলে আমার কাছে ঈদের আনন্দ হয়। তো আজকেরও তারও কোনো ব্যতিক্রম হয়নি, বরঞ্চ আজকে আরো বেশি ফুরফুরে মেজাজ ছিল। এবং সেই ফুরফুরে এবং আনন্দের যেহেতু একটু বাড়তি ছিল, সেইখান থেকে আসলে মন থেকে ওই গুনগুন করে গান এসেছিল, দিন যায় কথা থাকে। আচ্ছা আচ্ছা, আপনি দিন যে কথা এক মিনিট গানটি গিয়ে শোনাতে পারেন যদি দর্শকদের বলে দেন। দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো না, যাবার আগে সে তো ভাবলো না, সে কথা লেখায় আছে বুকে, দিন যায় কথা থাকে। ভাইয়া, আমি আমার কথা রেখেছি, আমার বুকের ভিতরে রক্ত গোলাপের যে ভালোবাসা তোমার জন্য আজীবন থাকবে ভাইয়া। থ্যাংক ইউ। জি বলে যান। তো সভাপতি বক্তব্য এখন বলা যায় মনে হয়? জি বলে যান। ধন্যবাদ ব্যারিস্টার মহিদ খানকে, তার সঙ্গে প্রোগ্রাম করে আমি আসলে আলাদা একটা ঈদের আনন্দ এবং এনজয় করি। ধন্যবাদ এনটিভির আহ্বানিত দর্শকরে, ম্যানেজমেন্টকে। আমরা জানি যে একটা আনপ্রেসিডেন্টেড টাইমের ভিতরে আমরা যাচ্ছি, কোভিড-19। তো এই যে ক্রান্তি লগ্নের ভিতরে আমরা যাচ্ছি, আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহ আমাদেরকে সাহায্য করছেন। আমরা আশা করব যে ভবিষ্যতে আল্লাহ আমাদেরকে এই যে ক্রান্তি লগ্ন থেকে, এই ক্রাইসিস থেকে, এই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করে আমাদেরকে আবার সেই আগের সেই নর্মাল লাইফে ফিরে যেতে পারবো, এটাই আল্লাহর কাছে আমাদের চাচ্ছি। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া থাকলো। ধন্যবাদ, ঈদ মোবারক। ধন্যবাদ ব্যারিস্টার মহিদ খান, বেস্ট হিউম্যান রাইটস লয়ার। থ্যাংক ইউ ফর চমৎকার বলার জন্য, সেই শ্রেষ্ঠ আইনজীবী। দর্শক, আমার সম্মানিত অতিথি খুব সুন্দর করে আপনাদের বলেছেন যে এই ক্রান্তি লগ্ন থেকে উদ্ধার পাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তো আমিও আমার সমাপনী বক্তব্যে আমি এটি পাওয়ারফুল দোয়া আপনাদের মাঝে উপস্থাপন করছি। বলা হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর ইংরেজিতে এর অনুবাদ হচ্ছে, ও আল্লাহ, there is no ease other than what you make easy, so please ease our sorrows। বাংলাতে এটির অনুবাদ যদি হয় সেটা হচ্ছে এরকম, হে আল্লাহ, আপনি যা সহজ করবেন তার থেকে অধিকতর সহজ আর কিছু নেই, সুতরাং আমাদের দুঃখগুলোকে আপনি সহজ করে দেন। সুপ্রিয় দর্শক, আপনারা জেনেছেন যে মাছের পেটে আবদ্ধ অবস্থায় আমাদের নবীজি ইউনূস আলাইহিস সালাম যখন তিনি আবদ্ধ অবস্থায় ছিলেন, তখন তিনি ক্রমাগত এই দোয়াটি পাঠ করেই কিন্তু তিনি মাছের পেট থেকে বের হয়ে এসেছিলেন। আমাদের এই বছরটি অত্যন্ত ডিভাস্টেটিং। আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে সমস্ত বিশ্বে লাখ লাখ মানুষ তাদের জীবন হারিয়েছে। যুক্তরাজ্য থেকে আমরা 50,000-এর অধিক যুক্তরাজ্যবাসীকে আমরা হারিয়ে ফেলেছি। আর অতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে গুলি করার মাধ্যমে, আমরা সেটি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই পর্যায়ে আমরা এই ক্রান্তি লগ্ন থেকে আমার সম্মানিত অতিথি উদ্ধার পাওয়ার জন্য যেভাবে বলেছেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন, আমিও সেই কথাটি বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই শ্রেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটর এম কে হাসান ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়ে আপনার মূল্যবান যে বক্তব্যগুলি দিয়ে, অ্যাডভাইসগুলি দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, দর্শকদেরকে উপকৃত করেছেন, সেজন্য এনটিভির পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ। আপনি কি 3 সেকেন্ড ধন্যবাদ কিছু বলবেন? ধন্যবাদ ব্যারিস্টার মহিদ খান, ধন্যবাদ দর্শককে, এবং আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। এবং ধন্যবাদ। এবং ঈদের যে আনন্দ সেটা
ভবিষ্যতে আরো হবে ইনশাআল্লাহ, এটা আশা করছি। ধন্যবাদ। সেই ঈদের আনন্দ বুকে ধারণ করে আপনাদেরকে আবার ঈদ মোবারক বলছি। কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত ভাই, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের অনুষ্ঠানটি এত সুন্দর, এত সাফল্যমণ্ডিত হয়েছে, তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আর দর্শক, আপনারা হচ্ছেন আমাদের অনুষ্ঠানের প্রাণ। এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে থেকে এই অনুষ্ঠানকে প্রশ্ন করার মাধ্যমে প্রাণবন্ত করে তুলেছেন, সেজন্য জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আগামী সপ্তাহের আইন অধিকার অনুষ্ঠান দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মুহিত খান, সেই শ্রেষ্ঠ আইনজীবী, ব্যারিস্টার এবং সলিসিটর এম কে হাসান ভাইকে সাথে নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।